200 বছর আগেও সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র মুসলিম শাসকদের ট্যাক্স দিতে বাধ্য হয়েছিল। কি অবাক হচ্ছেন? অথচ আজ মুসলিম শাসকরাই যুক্তরাষ্ট্রের গোলামি করছে। আসলে তারা কিভাবে পাশার দান উল্টে দিয়েছিল? আমরা যতটুকু জানি ব্রিটিশরা ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার, কিন্তু তারা কোনো প্রকার যুদ্ধে পরাজয় ছাড়াই কেন যুক্তরাষ্ট্রের কাছে হেজিমনি ট্রান্সফার করেছিল? সুপার পাওয়ার তো ফ্রান্স, রাশিয়া কিংবা চীনও হতে পারত। এরা সবাই তো বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তি ছিল। তারপরও পাওয়ার শিফট কেন যুক্তরাষ্ট্রে হয়েছিল? আপনি জানলে অবাক হবেন, যুক্তরাষ্ট্র যে সুপার পাওয়ার হতে যাচ্ছে তার একটা পূর্বাভাস বা বলা যায় ভবিষ্যৎবাণী ছিল। কি ছিল সেই পূর্বাভাস? জানতে চান কি? যুক্তরাষ্ট্র কিভাবে সুপার পাওয়ার হয়ে উঠেছে সেই গল্পটাই বলবো আজকে, তবে একটু ভিন্ন অঙ্কে। প্রথমেই একটা কনফিউশন ক্লিয়ার করা যায়। আমেরিকা কোনো একক দেশ না, এটা দুটো মহাদেশের নাম, উত্তর ও দক্ষিণ আমেরিকা। আমরা যাকে সাধারণত আমেরিকা বলি সেই দেশটির আসল নাম হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা মহাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বিদায়ী বক্তব্যে তার উত্তরসূরিদের একটা উপদেশ দিয়েছিলেন। এটাকে ঠিক উপদেশ না বলে যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি বলা শ্রেয়। ওয়াশিংটন চেয়েছিল যাতে তার দেশ ইউরোপের গ্রেট পাওয়ার মানে ব্রিটিশ, ফ্রান্স, স্প্যানিশদের যুদ্ধে নিজেদের জড়িয়ে না ফেলে, পরিবর্তে শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতিকে ফোকাস করে। এর জন্য তাদেরকে আন্তর্জাতিক বাণিজ্যেও অংশ নিতে হবে। কিন্তু ভূমধ্য সাগরে তখন একচ্ছত্র আধিপত্য ছিল মুসলিম শাসকদের। স্পেসিফিকলি উসমানীয় সালতানাতের অধীনস্থ আফ্রিকান প্রদেশগুলোকে নিরাপত্তা কর না দিলে বাণিজ্য করা কারো পক্ষেই সম্ভব ছিল না। যুক্তরাষ্ট্র বুঝতে পারে এবং শেষ পর্যন্ত তারা বাৎসরিক ট্রিবিউট পাঠানো শুরু করে বাণিজ্য অনুমতির জন্য। এভাবেই যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র সামরিকভাবে একেবারেও দুর্বল ছিল না। তারা তাদের সামরিক শক্তি ব্যবহার করেছিল মূলত আমেরিকান আদিবাসীদের উপর। তারা যে কোনোভাবেই হোক দুই মহাদেশের মাঝখানে আইসোলেট হয়ে থাকা আমেরিকা মহাদেশের উপর কর্তৃত্ব চায়। 1783 থেকে 1753 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেইন এক্সপ্যান্ডিং পিরিয়ড। প্রথমে 13টি স্টেট নিয়ে গঠিত হলেও বাকি এলাকা যুক্ত হয় ধীরে ধীরে। কিছু ভূখণ্ড সমঝোতার মাধ্যমে, কিছু কিনে নিয়ে, কিছু আদিবাসীদের উপর গণহত্যা চালিয়ে, আর কিছু ইউরোপীয় সেটেলারদের পরাজিত করে বিশাল এক রাষ্ট্রে পরিণত হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই ভূমি দখল নিয়ে আলাদা একটা ডিটেলস ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের পদধ্বনি খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে একটি বিশেষ সময়ে। যুক্তরাষ্ট্রের অন্যতম ফাউন্ডিং ফাদার ও পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরোর শাসনামলে। জেমস মনরো ইউরোপীয় সাম্রাজ্যগুলোকে একের পর এক হুমকি দিয়ে বসে, তারা যাতে আমেরিকা মহাদেশে প্রভাব বিস্তার বা উপনিবেশ স্থাপন করতে না পারে। আমেরিকা মহাদেশে উপনিবেশ প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুতা হিসেবে দেখা হবে। যুক্তরাষ্ট্রের এই বিদেশ নীতিটা মনরো ডক্ট্রিন নামে পরিচিত। এই মনরো ডক্ট্রিন একটা ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। ইউরোপীয়রা এই হুমকিকে পাত্তাই দিল না, বিশেষ করে স্প্যানিশ সাম্রাজ্য। 1835 সালে ফ্রান্সের এক রাজনৈতিক চিন্তাবিদ অ্যালেক্সিস টকইয়েভিল একটি বই লেখেন, ডেমোক্রেসি ইন আমেরিকা। সেখানে তার কিছু লেখা তুমুল সমালোচিত হয়েছিল। হবেই বা না কেন? সে ভবিষ্যৎবাণী করেছিল যুক্তরাষ্ট্র একসময় অর্ধেক পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে, হয়ে উঠবে এক বিশ্ব পরাশক্তি। তার এই ভবিষ্যৎবাণী ছিল রীতিমতো ঠাট্টা করার মতো, কারণ তখন দেশটির যে হাল ছিল কেউ কল্পনাও করেনি এটা গ্রেট পাওয়ার হয়ে উঠবে। এ সময় গ্লোবাল জিডিপিতে যুক্তরাষ্ট্রের কন্ট্রিবিউশন ছিল মাত্র 2% মতো, যেখানে ব্রিটিশদের দখলকৃত বাংলা থেকেই গ্লোবাল জিডিপির প্রায় 4% কন্ট্রিবিউশন হতো। মানে তখন যুক্তরাষ্ট্রের থেকেও আমাদের অর্থনীতি বড় ছিল। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছিল প্রধানত কৃষি নির্ভর, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় কৃষি জমির উর্বরতা ধরে রাখা নিয়ে। একই জমিতে বারবার একই ফসল চাষের ফলে জমির উর্বরতা কমে যায়, ফসলের উৎপাদন কমে যাচ্ছিল, যার কারণে তারা অর্থনৈতিকভাবে বেশ চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত সমাধান হিসেবে তারা ওভারসিজ টেরিটরি বা বিদেশি ভূমি দখলের উদ্যোগ নেয়। 1856 থেকে 63 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর এবং প্রশান্ত মহাসাগরের 59টি ছোট ছোট দ্বীপ দখল করে। এই দ্বীপগুলো ছিল মূলত সামুদ্রিক পাখির অভয়ারণ্য।
দ্বীপগুলোতে পাখির বিষটা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সার। এই প্রাকৃতিক সারের মাধ্যমে যুক্তরাষ্ট্র সে যাত্রায় তাদের কৃষি খাতকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু এখান থেকেই যুক্তরাষ্ট্রের একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, তাদের সমৃদ্ধির জন্য প্রচুর রিসোর্স প্রয়োজন, আর এই রিসোর্স যেখানেই থাকুক না কেন সেখানেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এই ছোট পদক্ষেপই তাদেরকে উচ্চাকাঙ্ক্ষী করে তোলে। এই সময়টাতে ইউরোপের মধ্যে থাকা কয়েকটি সমস্যা যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। আয়ারল্যান্ডে ব্রিটিশদের লুটপাটে মারাত্মক রকমের দুর্ভিক্ষ দেখা দেয়, যার কারণে প্রায় 15 থেকে 20 লাখ মানুষ বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রে যায় জীবিকার সন্ধানে। আবার ইউরোপে ইহুদি বিদ্বেষের কারণে অনেক ইহুদি আমেরিকায় চলে যায়, সেখানে ব্যবসা শুরু করে। তাছাড়া 19বিংশ শতকে ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি পায়, ফলে জমির সংকট দেখা দেয়, আর শিল্প বিপ্লবের ফলে কাঁচা মালে যে ডিমান্ড তৈরি হয় সেটাও আনতে হতো এশিয়া কিংবা আফ্রিকার উপনিবেশগুলো থেকে, যার কারণে ইউরোপে বিনিয়োগ করাটা একটু কম লাভজনক ছিল। অন্যদিকে আমেরিকা ছিল বিপুল জমি আর কয়লা, লোহা, তেল, কাঠ, তামা ইত্যাদির মতো অফুরন্ত কাঁচামাল। যুক্তরাষ্ট্রের ট্রান্সকন্টিনেন্টাল রেলওয়ের কারণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, কাঁচামাল শিল্প কারখানায় পৌঁছানো সহজ হয়ে ওঠে। ইউরোপের তুলনায় যুক্তরাষ্ট্রের কাঁচামাল সহজলভ্য হওয়ায় ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ হয়, আর ইউরোপীয় ও আফ্রিকান সস্তা শ্রমিক শিল্প উন্নয়নকে ত্বরান্বিত করে। এর ফলে ভ্যান্ডারবিল্ট, রকফেলার, কার্নেগি, মর্গান, অ্যাস্টর ইত্যাদি বহু প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের উত্থান ঘটে যুক্তরাষ্ট্রে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের শিল্প উন্নয়ন ব্রিটিশদেরও ছাড়িয়ে যায়। এ সময় বিশ্বব্যাপী স্টিলের প্রচুর চাহিদা সৃষ্টি হয়। কাঠের জাহাজের পরিবর্তে স্টিলের জাহাজ তৈরির প্রচলন শুরু হয়। অবকাঠামো, রেলওয়ে, বন্দর ইত্যাদি নির্মাণে প্রচুর স্টিলের প্রয়োজন দেখা দেয়। যুক্তরাষ্ট্র হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় স্টিল ম্যানুফ্যাকচারার। ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পরাশক্তি ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে পরিণত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র তখনও বিশ্ব রাজনীতি থেকে অনেক দূরে ছিল। আসলে তারা চেয়েছিল সকলের অগোচরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে। কিন্তু এরপর এমন 3টি ঘটনা ঘটে যেগুলো বিশ্ব রাজনীতিকে পাল্টে দেয়। তৈরি হয় নতুন বিশ্ব ব্যবস্থা, সেই সাথে পাল্টে দেয় যুক্তরাষ্ট্র, এমনকি আপনার আমার সকলের ভাগ্য। চলুন সেই ঘটনাতে যাই, কিভাবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে পা রাখল। 1890-এর দশকে এসে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরা অর্থনৈতিক সমৃদ্ধি নিয়েই সন্তুষ্ট ছিল না। তারা চেয়েছিল যুক্তরাষ্ট্রকে সমান তালে ভূ রাজনৈতিকভাবেও শক্তিশালী করে তুলতে। এই উচ্চাকাঙ্ক্ষা থেকেই কংগ্রেস যুদ্ধ জাহাজ নির্মাণের অনুমতি দিতে থাকে। শুরু হয় বৈশ্বিক রণাঙ্গনের প্রস্তুতি। এবার তাদের লক্ষ্য একটাই, ইউরোপীয় সাম্রাজ্যগুলোকে যে কোনোভাবেই আমেরিকা মহাদেশ থেকে বিতাড়িত করা আর নিজেদের আধিপত্য বিস্তার। প্রয়োজনে আমেরিকা মহাদেশে একাধিক স্বাধীন রাষ্ট্র থাকবে, কিন্তু স্বাধীন রাষ্ট্রগুলো হবে যুক্তরাষ্ট্রের অনুগত। সেই সাথে নিজেদের ইমেজ ঠিক রেখে যতটুকু পারা যায় ভূখণ্ড দখল করা। যুক্তরাষ্ট্রের ক্রমাগত সতর্কতার পরও যখন স্পেন আমেরিকা থেকে উপনিবেশ ছাড়ছিল না, তখন দেশটি প্রথমবারের মতো বড় কোনো পদক্ষেপ নেয়, যা ছিল যুক্তরাষ্ট্রের বিশ্ব পরাশক্তি হয়ে ওঠার প্রতিযোগিতায় প্রথম পদক্ষেপ। সময়টা ছিল 1898 সাল। যুক্তরাষ্ট্র স্পেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, ইতিহাসে যা স্প্যানিশ আমেরিকান যুদ্ধ নামে পরিচিত। প্রায় 4 মাস স্থায়ী হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয় অর্জন করে। যুদ্ধে জেতাটা সহজ হয়েছিল কারণ ইতোমধ্যেই কিউবা এবং ফিলিপাইনে স্প্যানিশ সাম্রাজ্য বিরোধী যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এই যুদ্ধ শেষে শুধুমাত্র কিউবা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, আর স্পেনের অধিকৃত গুয়াম, ফিলিপাইন, পুর্তোরিকো এগুলোতে যুক্তরাষ্ট্রের পতাকা উঠতে থাকে। ফিলিপাইনি স্বাধীনতা যোদ্ধাদের অবদানকে খাটো এবং দখলদারিত্বে নিজেদের ইমেজ ঠিক রাখার জন্য যুক্তরাষ্ট্র একটা ধূর্ত কাজ করে বসে। স্পেনের বিরুদ্ধে জয়ের ফলে স্পেনের উপনিবেশগুলো বিজিত ভূমি হিসেবে বিজয় শক্তির মধ্যে বন্টন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যুক্তরাষ্ট্র কী করে? তারা স্পেনকে $20 মিলিয়ন ধরিয়ে দেয়। এইটা দেখানোর চেষ্টা করে, দেখো এই ভূমিগুলো আমরা কিন্তু যুদ্ধ করে দখল করিনি, আমরা ডলার দিয়ে কিনে নিচ্ছি। এর মাধ্যমে ফিলিপাইনের স্বাধীনতার স্বপ্নকে কবর দেওয়া হয়। একই বছরে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র হাওয়াই দখল করে নিয়েছিল। আমেরিকা মহাদেশ এবং এশিয়া প্যাসিফিক থেকে স্প্যানিশ সাম্রাজ্যের শেষ চিহ্ন মুছে দিয়ে যুক্তরাষ্ট্র নতুন শতাব্দী শুরু করেছিল, হয়ে ওঠে গ্রেট পাওয়ার। এতেই স্পষ্ট হয়ে যায় ব্রিটিশ পরবর্তী সুপার পাওয়ার কী হতে যাচ্ছে। কিন্তু বিষয়টা এতটাও সহজ ছিল না।
এ সময় চীন থেকে একটা চ্যালেঞ্জ ছড়ে আসে যুক্তরাষ্ট্রের জন্য। 1900 সালের দিকে বিদেশি শক্তিগুলোর কর্তৃত্বের বিরুদ্ধে চীনের অভ্যন্তর উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বিদেশি বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট স্থানে আঘাত হানে, ইতিহাসে যা বক্সার বিদ্রোহ নামে পরিচিত। যুক্তরাষ্ট্র তার বাণিজ্যিক স্বার্থ রক্ষায় চীনে নৌবাহিনী পাঠায় এবং নির্মমভাবে তা দমন করে। চীন অভিযান থেকে যুক্তরাষ্ট্র একটা ভালো শিক্ষা পেয়েছিল। তাদের নৌশক্তি শুধুমাত্র আটলান্টিকে সীমাবদ্ধ রাখলে হবে না, প্রশান্ত মহাসাগরেও বিস্তার করতে হবে এবং জরুরি প্রয়োজনে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে নৌ পাঠানোর প্রস্তুতি থাকতে হবে, যাতে ফিলিপাইন সহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো দখলে রাখা যায়, কারণ জাপান যে কোনো সময় হামলে পড়তে পারে। কিন্তু এতে বাঁধা হয়ে দাঁড়ায় দেশটির ভৌগোলিক অবস্থান। পূর্ব ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূলে নৌবাহিনী পাঠাতে হলে পাড়ি দিতে হতো প্রায় 13,000 মাইল দীর্ঘ কেপ হর্ন, যেটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। তাছাড়া আলাস্কা বা ক্যালিফোর্নিয়া অঞ্চল থেকে কয়লা, তেল ইত্যাদি খনিজ সম্পদ নিউ ইয়র্ক, ফ্লোরিডার মতো এলাকায় আনতে গেলে বিশাল স্থলপথ পাড়ি দিতে হতো, যা ছিল ব্যয়বহুল। সেজন্য একটা সহজ রুট দরকার ছিল। এর জন্য প্রথমে কলম্বিয়াকে প্রস্তাব দিয়েছিল তাদের ভূখণ্ডের উপর দিয়ে খাল খননের জন্য, যে খালের মাধ্যমে অনায়াসে নৌবাহিনী পরিচালনা কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে। কিন্তু কলম্বিয়া সরকার রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্র পানামা অঞ্চলের জনগণকে উস্কে দেয় স্বাধীনতার জন্য। পানামাকে স্বাধীন করে খনন করে পানামা খাল। এই খাল আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করে। এর মাধ্যমে আমেরিকা তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং শক্তি প্রদর্শন আরও জোরালোভাবে করতে সক্ষম হয়। কিন্তু ব্রিটিশদের হটিয়ে সুপার পাওয়ার হওয়ার জন্য এখনও তাদেরকে পাড়ি দিতে হবে আরও দুটি কঠিন রাস্তা। নিয়ন্ত্রণ নিতে হবে বিশ্ব অর্থনীতির। কিন্তু কিভাবে নিবে তারা? যুক্তরাষ্ট্রের জন্য বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণের রাস্তা তৈরি করে দেয় প্রভাবশালী ব্যবসায়ীরা। এটা ছিল বিশ্ব অর্থনীতির কেন্দ্র ব্রিটেন থেকে আমেরিকায় যাওয়ার একটা পূর্বাভাস। এই পরিকল্পনার সাথে জড়িত ছিল খোদ জেপি মর্গান, তার সাথে রকফেলার, রথচাইল্ড, ওয়ারবার্গ, কুহন ও লোয়েবের মতো প্রভাবশালী ব্যাংকিং পরিবারগুলো, যারা রাষ্ট্র সরকারের আড়ালে দেশে দেশে অর্থনীতি কন্ট্রোল করত। এই পরিবারগুলো একত্রিত হয়েছিল যুক্তরাষ্ট্রের জন্য একটি কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার জন্য। এই ব্যাংকের মাধ্যমে তারা প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে গোটা বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছিল। 1913 সালের 23 ডিসেম্বর প্রতিষ্ঠা করা হয় ফেডারেল রিজার্ভ ব্যাংক। এটা নিয়ে একটা কনস্পিরেসি থিওরি আছে, আপনারা চাইলে একটা আলাদা ভিডিও করা যায়। এরপরেই যুক্তরাষ্ট্রের ভাগ্যের চাকা ঘুরে যায়। ইউরোপে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, যার কারণে যুদ্ধের সংস্পর্শে থাকা প্রতিটি দেশেরই অর্থনীতি ভেঙে পড়ে। এসব দেশে শিল্প উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে বিশ্বে খাদ্যশস্য, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং অস্ত্রের যে সংকট দেখা দেয়, সেটার সামাল দেয় যুক্তরাষ্ট্র, আর সেটাও গোল্ডের বিনিময়ে। যুদ্ধকালীন ইউরোপের এই চাহিদা মেটানোর জন্য যুক্তরাষ্ট্রে প্রচুর শিল্প প্রতিষ্ঠান এবং চাষাবাদ শুরু হয়। বেকারত্ব কমে গিয়ে শূন্যের কোঠায় পৌঁছে। যুদ্ধে যেখানে গোটা দুনিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেখানে যুক্তরাষ্ট্র যুদ্ধকে ব্যবহার করে হয়ে উঠেছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। দেশটি যুদ্ধকে একটি ভালো ব্যবসা হিসেবে দেখা শুরু করল, যার কারণে তারা নতুন নতুন অস্ত্র এবং অন্যান্য শিল্পপণ্য উৎপাদন বাড়িয়ে দেয়। নতুন নতুন ফ্যাক্টরি তৈরি হয়, মানুষের বিপুল কর্মসংস্থান হয়। এই যুদ্ধে প্রথম দিকে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করেনি, কিন্তু দেশটির রসদ সরবরাহের কারণে মিত্রশক্তি অনেকদিন টিকে ছিল। না হলে এই যুদ্ধে কেন্দ্রীয় শক্তি মানে জার্মানি এবং ওসমানীয়রা জিতে যেত, যার কারণে জার্মানি যুক্তরাষ্ট্রকে থ্রেট হিসেবে দেখা শুরু করে। শেষ পর্যন্ত ব্রিটিশরা কলা কৌশল খাটিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করে। আর তাছাড়া দেশটির ব্যাংকাররা সরকারকে চাপ দিচ্ছিল যুদ্ধে অংশ নেওয়ার জন্য, কারণ মিত্রশক্তি যদি হেরে যেত তাহলে তাদের লোনের টাকা ফেরত পেত না। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে আর বিশ্বযুদ্ধে মিত্রশক্তি বিজয়ী হয়। এই যুদ্ধে ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হলেও যুক্তরাষ্ট্র ছিল অক্ষত। যুদ্ধ শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত ইউরোপীয় দেশগুলোকে আবারও লোন দিতে শুরু করল দেশটি। বিনিময়ে নিজেদের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বন্ধক রাখে গোল্ড। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ বিভীষিকা নেমে আসে। যুদ্ধের সময় ইউরোপীয় চাহিদায় আমেরিকার কৃষি ও শিল্প খাতে উৎপাদন বাড়ে, ঋণ নিয়ে যন্ত্রপাতি, জমি, শিল্প কারখানা সম্প্রসারিত হয়। যুদ্ধ শেষে ইউরোপ নিজস্ব উৎপাদন শুরু করায় আমেরিকান পণ্যের চাহিদা ও রপ্তানি কমে যায়।
কিন্তু যুক্তরাষ্ট্রের কৃষকরা ও ইন্ডাস্ট্রিগুলো তাদের উৎপাদন কমায়নি। আর উৎপাদন কমাবেই বা কিভাবে? তাদের ব্যয় তো বেড়ে গেছে, আবার ব্যাংক লোনের টাকাও পরিশোধ করতে হচ্ছে, যার কারণে মার্কেটের চাহিদার থেকেও পণ্য বেশি থাকায় পণ্যের দাম কমে যায়। আর এর প্রভাব পড়ে মাল্টিপল সেক্টরে। ফ্যাক্টরিগুলো তাদের খরচ কমানোর জন্য লোক ছাঁটাই শুরু করে, মানে বেকার বৃদ্ধি পায়। এর ফলে শুরু হয় দ্য গ্রেট ডিপ্রেশন। মাত্র এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্ব শক্তি হয়ে ওঠার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তাদের অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে। এই সময় আমেরিকা আবারও নিজেদের আইসোলেট করে ফেলে, আন্তর্জাতিক রাজনীতি থেকে দূরে সরে আসে, নিজেদের প্রভাব আঞ্চলিকভাবেই সীমাবদ্ধ রাখে। জার্মানিতে নাৎসি সরকার ক্ষমতায় আসার পর 1933 সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিবাসন ঘটেছিল। হলোকস্ট থেকে বাঁচার জন্য জার্মানি, ইটালি সহ ইউরোপের অন্যান্য অঞ্চল থেকে বহু ইহুদি বিজ্ঞানী, গবেষক যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়। তাদের মধ্যে একজন ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। ওপেনহেইমার তো আরও আগেই যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয় এক ইহুদি পরিবারের সন্তান ছিল। এরাই সামনের দিনে যুক্তরাষ্ট্রকে গ্লোবাল পাওয়ার বানানোর রাস্তা তৈরি করে। এই সময়টাতে কার্যত কোনো একক কর্তৃত্বের গ্লোবাল পাওয়ার ছিল না। ব্রিটিশ, ফ্রান্স, রাশিয়া এরা যুদ্ধে জিতলেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। বিশ্বব্যাপী প্রভাব খাটানোর মতো শক্তি তাদের অবশিষ্ট ছিল না। এরা গ্রেট পাওয়ার হিসেবেই পাওয়ার ব্যালেন্স করছিল, যার কারণে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়েও জার্মানি সহজেই নিজেদেরকে গ্রেট পাওয়ারে পরিণত করে। আর শুরু হয় গ্লোবাল পাওয়ার হওয়ার নতুন লড়াই, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইউরোপে যুদ্ধ মানে আবারও যুক্তরাষ্ট্রের অস্ত্র আর খাদ্য ভাণ্ডার রেডি। চলবে রমরমা যুদ্ধ বাণিজ্য, যার কারণে দেশটি অতি দ্রুতই গ্রেট ডিপ্রেশন থেকে মুক্তি পায়। শিল্প কারখানাগুলো পূর্ণ উদ্যমে চালু হয়, নতুন নতুন অস্ত্র তৈরির মহড়া চলে, যে অস্ত্রগুলো রপ্তানি হবে ইউরোপে মিত্রশক্তির কাছে। যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থানটা বেশ অদ্ভুত। দুই মহাসাগরের এক প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনী, যার কারণে প্রথম বিশ্বযুদ্ধেও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পুরোপুরি অক্ষত ছিল। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক তাদের গোল্ড রিজার্ভ পাঠিয়ে দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে, যাতে নাৎসি বাহিনী তাদের দেশ দখল করলেও গোল্ডগুলো নিরাপদে থাকে। ফেডারেল রিজার্ভ আগে তো ছিল শুধু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু এরপর হয়ে যায় গোটা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক। কারণ অলমোস্ট গোটা বিশ্ব কোনো না কোনোভাবে ফরাসি কিংবা ব্রিটিশ সাম্রাজ্যের সাথে কানেক্টেড ছিল। আর তাছাড়া অস্ত্র, সরঞ্জাম, খাদ্যদ্রব্য ইত্যাদি কেনার জন্য যুক্তরাষ্ট্রকে নগদে গোল্ড পেমেন্ট করা লাগত, যার কারণে এই সময়টাতে বিশ্বের সবচেয়ে বড় গোল্ড রিজার্ভ গড়ে ওঠে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যুক্তরাষ্ট্র প্রথম দিকে নিজেদের দূরে রাখে, কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি তারা ঠিকই নিচ্ছিল। 1941 সালের 7ই ডিসেম্বর জাপান অপ্রত্যাশিতভাবে পার্ল হারবারে আক্রমণ করে বসে, আর যুক্তরাষ্ট্র একটা অজুহাত পেয়ে যায় বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার। দীর্ঘ যুদ্ধের পর 1945 সালে একদিক থেকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং মিত্রশক্তির দেশগুলো মিলে জার্মানিকে ঘিরে ফেলে। নিজ ভূখণ্ডেই আটকা পড়ে আত্মসমর্পণ করে নাৎসি বাহিনী। কিন্তু জাপানকে তখনও থামানো যাচ্ছিল না। যুক্তরাষ্ট্র এবার শক্তি প্রদর্শন করে পারমাণবিক বোমা। যুক্তরাষ্ট্র কিভাবে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও কিছু বছর আগে, 1939 সালে। অ্যালবার্ট আইনস্টাইন তখন নাৎসি বাহিনী থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিল। তার কাছে একটি চিঠি আসে এক হাঙ্গেরিয়ান ইহুদি বিজ্ঞানী লিউ সিলার্ডের কাছ থেকে। চিঠিতে যা ছিল তা অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার মতো। আইনস্টাইন অতি দ্রুত প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে জানায় জার্মানি পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে। এরপর আমেরিকা গোপনে শুরু করে নিজেদের মিশন। শেষ পর্যন্ত যুদ্ধে জড়ানোর পর 1942 সালে শুরু হয় অফিসিয়াল ম্যানহাটন প্রজেক্ট। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ফোর্সের আন্ডারে এই প্রজেক্ট শুরু হলেও বোমা আবিষ্কারের নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ওপেনহাইমার সহ বহু ইহুদি বিজ্ঞানী, যারা নাৎসি বাহিনীর হাত থেকে পালিয়ে এসেছিল যুক্তরাষ্ট্রে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে পৃথিবী এমন এক বাস্তবতার মুখোমুখি হয় যেখানে ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত, ব্রিটিশ সাম্রাজ্য আর্থিকভাবে নিঃশেষ, আর জার্মানি ও জাপান পরাজিত। এই শূন্যতার মধ্যে একমাত্র অক্ষত ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় যুক্তরাষ্ট্র। শিল্প, কৃষি, সামরিক শক্তি এবং সর্বোপরি বিশ্বের সিংহভাগ সোনার মজুদ তাদের হাতে কেন্দ্রীভূত ছিল। 1944 সালে নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে 44টি মিত্রদেশ একত্রিত হয়ে
যুদ্ধ পরবর্তী বিশ্ব অর্থনীতি কেমন হবে তা নির্ধারণ করে। মূল উদ্দেশ্য ছিল একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ডলারকে বিশ্বের প্রধান মুদ্রা বানানো হবে, কারণ যুক্তরাষ্ট্রের হাতে তখন বিশ্বের 65 থেকে 70% সোনা মজুদ ছিল, আর তাদের কাছে থাকাটাই ছিল নিরাপদ। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য, রিজার্ভ এবং বড় ধরনের লেনদেন সবই চলবে ডলারে। ফলে ডলার কার্যত বিশ্বের প্রধান মুদ্রা হয়ে যায়। একই সাথে IMF ও বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয় বৈশ্বিক মুদ্রা স্থিতিশীল এবং যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠনের জন্য। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার আড়ালে বিশ্বব্যাপী রাজনীতির নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠা করা হয় জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠন। সবগুলোতেই নেতৃত্বের ভূমিকায় যুক্তরাষ্ট্র। বিশ্বযুদ্ধ শেষে গোটা পৃথিবী আবার দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়ে। একদিকে পূর্ব ইউরোপকে নিয়ে সোভিয়েত বলয়, অন্যদিকে পশ্চিম ইউরোপকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক বলয়। সত্যি হয় ফরাসি চিন্তাবিদ অ্যালেক্সিস টকওয়েভেলের ভবিষ্যৎবাণী। 1947 সালে যুক্তরাষ্ট্র মার্শাল প্ল্যান ঘোষণা করে, যার আওতায় ইউরোপের দেশগুলোকে প্রায় $13 বিলিয়ন আর্থিক সহায়তা দেওয়া হয়। আজকের দিনে যার মূল্য 150 বিলিয়নের বেশি। এর উদ্দেশ্য ছিল ইউরোপকে পুনর্গঠন এবং কমিউনিস্ট বিপ্লব ঠেকিয়ে দেওয়া। এই সহায়তা ইউরোপকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল করে, কমিউনিস্ট বিপ্লব প্রতিরোধ করে এবং একই সাথে ইউরোপকে ডলার ভিত্তিক অর্থনীতির সাথে যুক্ত করে ফেলে। সাহায্যের অর্থের বড় অংশই যুক্তরাষ্ট্রের পণ্য কিনতে খরচ হতো, যার ফলে ইউরোপ যুক্তরাষ্ট্রের বাজার ও আর্থিক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এভাবেই যুক্তরাষ্ট্র শুধু সামরিকভাবেই নয়, বরং অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের মাধ্যমে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলে। এই ব্যবস্থা ছিল নিয়ম ভিত্তিক, কিন্তু সেই নিয়মগুলোর নকশাকার ও সুবিধাভোগী ছিল মূলত যুক্তরাষ্ট্র নিজে। ব্রেটন উডস চুক্তি, জাতিসংঘ, IMF, বিশ্বব্যাংক ও মার্শাল প্ল্যান সবগুলো মিলেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিউ ওয়ার্ল্ড অর্ডারের ভিত্তি স্থাপিত হয়। সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধে যুগে প্রবেশের পর যুক্তরাষ্ট্র সামরিক, প্রযুক্তি, অর্থনীতি সকল ক্ষেত্রে প্রতিযোগিতায় মেতে ওঠে। ন্যাটো জোট গঠন করে, তৈরি করে CIA-এর মতো শক্তিশালী গুপ্তচর সংস্থা। মিত্রদের নিরাপত্তার অজুহাতে বিশ্বব্যাপী মিলিটারি বেস স্থাপন করা হয়। পরমাণু যুদ্ধের দীর্ঘ উত্তেজনার পর সোভিয়েত ইউনিয়নের পতন ঘটিয়ে বিশ্বের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। গণতন্ত্র, মানবাধিকার, নারী অধিকার ইত্যাদি মুখরোচক স্লোগানের আড়ালে দেশে দেশে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে দাদাগিরি প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্র। যারা যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কাজ করছিল তাদেরকে শেষ করে দেয়। এভাবেই যুক্তরাষ্ট্র হয়ে ওঠে গ্লোবাল পাওয়ার। তবে দিন বদলেছে, পরিস্থিতিও বদলেছে। যে যুক্তরাষ্ট্র পৃথিবীকে ঋণের ফাঁদে ফেলে অসীম ক্ষমতার অধিকারী হয়ে উঠল, সেই যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আজ $38 ট্রিলিয়ন ছাড়িয়েছে। অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে দেশটি। হয়তো সময় এসে গেছে নতুন ওয়ার্ল্ড অর্ডারের। তবে প্রশ্ন ওঠে, কে হবে পরবর্তী গ্লোবাল পাওয়ার?